এমন একটা অসহায় গাছ পড়ে আছে, আমি তো তা কোনোদিনই দেখিনি তাতে কি হয়েছে। আজ থেকে আমি এই অসহায় মরা গাছের পরিপূর্ণ যত্ন নিব। সত্যি তুমি আমার যত্ন নিবে গো? জানো তো, আজ অব্দি তোমার মতো করে আমাকে কেউ সাহায্য করার কথা বলেনি। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি অনেক ধন্য হব। তোমার এমন কষ্টের কথা শুনে আমারও ভীষণ খারাপ লেগেছে। তুমি এখন চুপটি করে থাকো, আমি তোমার আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর টুনি মরা অসহায় গাছের সব আগাছাগুলো পরিষ্কার করে দেয়। আর বাড়ি থেকে বালতিতে করে জল এনে গাছের গোড়ায় ঢেলে দেয়। মা, তুমি কি করছো? আমি এই গাছের যত্ন নিচ্ছি রে সোনা মা আমার। চল এবার তোকে খাবার খাইয়ে দিচ্ছি। এরপর টনি তার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর নিজের মেয়েকে খাবার খাওয়াতে থাকে। এরপর রাত হয়ে আসে আর টোনাও কাজ ছেড়ে বাড়িতে ফিরে আসে। এরপর সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টনি ঘুম থেকে উঠেই তার গাছের পরিচর্যা করতে চলে যায়। এভাবেই কেটেছে আরো বেশ কিছুদিন, আর ততদিনে মরা গাছটা সুস্থ সবল আর তরতাজা হয়ে ওঠে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি বন্ধু, তুমি আমার অনেক বড় উপকার করেছো। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। যদি কখনো সুযোগ পাই তাহলে আমি তোমার এই উপকারের প্রতিদান ঠিকই দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এবার থাকো তো, ওইদিকে যে আমার অনেক কাজ পড়ে আছে। টুনি গাছকে রেখে তার বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎই টুনি মাথা ঘুরে তার বাড়ির উঠোনে পড়ে যায়। এদিকে টুকি আর টোনা দৌড়ে এসে টুনিকে তুলে নিয়ে হাসপাতালে যায়। আর ডাক্তার পরীক্ষা করে বলে, টুনির ব্রেনে রক্ত জমাট বেঁধেছে, আর সেটা পুরো মাথা জুড়ে, যার কারণে এই জমাট রক্ত আর কোনোভাবেই বের করা সম্ভব নয়। যখন তখন টুনি পাখির মৃত্যু হতে পারে, তাই একে বাড়ি নিয়ে গিয়ে এর শেষ ইচ্ছেগুলো পূরণ করে নিন। আমার টুনি আমাকে ছেড়ে চলে যাবে, আমি যে এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। টুনি, টোনা ভীষণ কান্না করে আর টুনিও এমন কথা শুনে নীরবে চোখের জল ফেলতে থাকে। এরপর টোনা টুনিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। টোনা, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, আমার মেয়েটাকে কখনোই কোনো অভাব বুঝতে দিও না। টুনি তার কথা শেষ করতে না করতেই তার অন্তিম সময় চলে আসে আর টুনি মারা যায়। এদিকে রাতও হয়ে আসে। টুকি আর টোনার কান্নার আওয়াজ শুনে জঙ্গলের সব পাখিরা তাদের বাড়িতে চলে আসে। আরে, টুনিটার এমন অকাল মৃত্যু হবে কখনো ভাবতেই পারিনি। কিন্তু এখন তো অনেক রাত, আর এই রাতে শ্মশানে যাওয়া তো কঠিন, কারণ শ্মশানে যে ভয়ঙ্কর সব কাণ্ড হতে থাকে। শ্মশানে যাই হোক না কেন, আমাকে যে আমার স্ত্রীর আত্মার শান্তি কামনা করতেই হবে। তোমরা কেউ যেতে না চাইলেও আমি একাই আমার স্ত্রীর লাশ নিয়ে শ্মশানে চলে যাব। না না, তোর একা যাওয়ার কোনো কাজ নেই। একেই তো বাচ্চা মেয়েটা মা হারিয়েছে, সেখানে যদি তোরও কিছু হয়ে যায় তাহলে তো বাচ্চা মেয়েটা পুরো এতিম হয়ে যাবে। তার কোনো দরকার নেই, আমরা সবাই মিলে যাব। মিনুর কথা মতো সব পাখিরা মিলে টুনির লাশ নিয়ে শ্মশানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে ঘটতে থাকে সব অদ্ভুত কাণ্ড কারখানা। তবুও তারা টুনির লাশ চিতায় জ্বালিয়ে দেয়, আর তখনই চিতায় টুনির আত্মা উঠে বসে। আর চারিদিকে সব প্রেত আর পেতনিদের আওয়াজ হতে থাকে, আর তা দেখে ভয়ে সেখান থেকে সবাই পালিয়ে যায়। বোকা ভিতু পাখিরা সবাই পালিয়ে গেছে। যা, এবার গিয়ে ওই আধা পোড়া লাশটাকে নিয়ে আয়, কারণ আমার যে ওই লাশটার মাথার ভীষণ প্রয়োজন। আমি যদি 10টা মৃত পাখির মাথার পুজো দিতে পারি তাহলে পিশাচ দেবী আমার উপর সন্তুষ্ট হবে আর আমাকে অধিক শক্তিশালী করে দিবে। ভৈরবী মা।
টুনির আধা পোড়া লাশ নিয়ে আসে। আর ভৈরবী সেই লাশের মাধ্যমে টুনির আত্মাকে নিজের দখলে নিয়ে নেয়। আমার আর কোনো ভয় নেই, আমাকে আর কেউ ধরতেও পারবে না, কারণ সবাই যে শ্মশানে আসলে ভয় পায়। আর এরপর থেকে সব পাখিরাই লাশ রেখে পালাবে। আহা! ভৈরবী মা তার পরিকল্পনা করতে থাকে আর হাসতে থাকে। এভাবেই দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে, আর সবাই রাতের সব স্মৃতি মুছে ফেলে নিজেদের নিত্যদিনের কাজে নিয়োজিত হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। আমাকে তো সারাদিন কাজের জন্য বাহিরে থাকতে হয়, এদিকে তো মেয়েটা বাড়িতে একা থাকে। আমি বাহিরে গেলেও মন দিয়ে কোনো কাজই করতে পারি না। আমার মনে হয় মেয়েটার জন্য আমাকে একটা বিয়ে করতেই হবে। টোনা যেমন ভাবনা তেমন কাজ করে ফেলে। জঙ্গলের মনি নামের একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মা টুকি, এই নে, এ হলো তোর নতুন মা। আজ থেকে তোকে আর একা থাকতে হবে না রে সোনা, সব সময় তোর মা তোর সাথে থাকবে। ইয়ে, কি মজা কি মজা, আমি আবার মায়ের সাথে থাকবো। টুকি আনন্দে লাফাতে থাকে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে। টোনা ঘুম থেকে উঠেই তার কাজে চলে যায়, আর টুকি উঠে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে ধরে। এই টুকি, দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ মা, আমাদের স্কুলে সময় হয়েছে, তাই আমি স্কুলে যাচ্ছি। মা, ছাড়ো সব, তোকে আজ থেকে কোনো স্কুলে যেতে হবে না, বুঝেছিস? তুই আমার সাথে বাড়ির সব কাজ করবি, আর যা কাজ করবি তার উপর নির্ভর করে তুই তোর খাবার পাবি, বুঝেছিস? মা, তুমি এসব কি বলছো? আর আমি তো কোনোদিনও কাজ করিনি, আর আমি তো কাজ করতেও পারি না। শোন, অত শত আমি কিচ্ছু বুঝি না। রান্নাঘরে অনেক বাসন পড়ে আছে, তাড়াতাড়ি গিয়ে ওগুলো পরিষ্কার করে নে তো, যা। না মা, আমি যাব না কোনো কাজ করতে, আমি স্কুলে যাব, বুঝেছো? তবে রে, আমার মুখের উপর তোর কথা বলা, দাঁড়া, আজ আমি তোকে দেখাচ্ছি মজা। এই বলে মুন্নি টুকিকে ভীষণ মারতে থাকে, আর মেরে আহত করে টুকিকে দিয়ে জোর করে কাজ করাতে থাকে। মুন্নি, তুমি টুকিকে দিয়ে কেন কাজ করাচ্ছ? আর টুকি আজ স্কুলে কেন যায়নি? ওর স্কুল থেকে কল করেছিল তো আমাকে। ও যদি নিয়ম করে স্কুলে যায়, তাহলে বাড়ির কাজগুলো কে করবে শুনি? কেন? আমি তো বাড়ির কাজ করার জন্য তোমাকে বিয়ে করে এনেছি, আর আমার মেয়ের দেখাশোনা করার জন্য, বুঝেছো? কিন্তু তুমি যা করছো, এতে করে তোমাকে এই বাড়িতে রাখার কোনো প্রয়োজনই নেই আমার। তুমি এই বাড়ি থেকে চলে যাও তো। শোনো, আমি তোমার বউ, আর এটা আমার সংসার। আমি এখান থেকে কোথাও যাব না, যেতে যদি হয় তোমার মেয়ে যাবে। টোনা মুন্নির সাথে অনেক তর্ক করে, কিন্তু কোনোভাবেই টোনা মুন্নির সাথে পেরে ওঠে না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর মুন্নির টুকির উপর অত্যাচার আরো বাড়তে থাকে। এরপর একদিন রাতে সবাই একসাথে খেতে বসে। মা, তুমি আর বাবা তো মাছ নিয়েছো, আর আমি কি শুধু ডাল দিয়ে ভাত দিয়েছো? অনেকদিন হয়ে গেল আমি কোনো মাছ খাই না, তুমি আমাকে একটা মাছ দাও না মা। চুপ কর সতীনের মেয়ে, তোকে যা দিয়েছি তুই তা দিয়ে খেয়ে ওঠ বলছি। আরে বুন্নি, তুমি একাই তো দুটো মাছ নিয়েছো, সেখান থেকে মেয়েটাকে একটা মাছ দাও না। আমি দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছি, আর সেখানে আমি না খেয়ে কি না ওকে খেতে দেই, তাই না? কি বলছো কি এসব তুমি? তো না, তোমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নে মা, তুই আমার ভাগের মাছটা খা। টোনা যেই না টুকিকে মাছ তুলে দিতে যায়, তখনই মুন্নি টোনার সাথে ঝগড়া শুরু করে দেয়, আর তা দেখে টুকি সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর টুনির পোষা গাছের নিচে গিয়ে কাঁদতে থাকে। আমার আর একটা লাশের মাথার প্রয়োজন, কিন্তু কদিন হলো শ্মশানে কেউ কোনো লাশ নিয়ে আসছে না। আরে আরে, এ ছানার আওয়াজ আসছে কোথা থেকে? মনে তো হচ্ছে পাশের গাছ থেকে। এই পেতনি, যা তো গাছের নিচ থেকে ছানাটাকে ধরে আন। পেতনি ভৈরবীর কথা মতো টুকিকে ধরতে যায়, আর তখনই টুনির পোষা গাছ তার ডালপালা দিয়ে পেতনিকে জড়িয়ে ধরে। এই ছোট অসহায় পাখিকে এসেছিস বলি দিতে, তোর লজ্জা করে না? হ্যাঁ,
বেঁচে থাকতে তুইও তো কারো না কারো মা ছিলি, তাই না? তুই কিভাবে এত নিষ্ঠুর হতে পারিস বলতো? হ্যাঁ গাছ, তুমি একদম ঠিক বলেছো। আমাকে খালি একবার ছেড়ে দাও, ওই ভৈরবীকে আমি উচিত শিক্ষা দিয়ে আসছি। টুকি, আজ থেকে তোমার কোনো চিন্তা নেই, তুমি এখন থেকে আমার গাছেই থাকবে। এরপর থেকে টুকি তার মায়ের পোষা গাছেই থাকতে শুরু করে আর টোনা ওইদিকে মনির হাতে বন্দি হয়ে বাকি জীবন কাটিয়ে দেয়। তো রাজু, কথা বলো। তুমি এভাবে আমাদের ছেড়ে অকালেই চলে যেতে পারো না, কথা বলো। বাবা, এভাবে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে বাবা? আমি কার সাথে খুনসুটি করব আর কার সাথে বা আমি রোজ বায়না ধরবো বাবা? কেন ছেড়ে গেলে তুমি? টনি আর মিনু প্রিয়জন হারানোর বেদনায় চিৎকার করে কাঁদতে থাকে। এরপর জঙ্গলের অন্যান্য পাখিরা রাজু টোনার মৃতদেহ নিয়ে সৎকার করাতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় 2 দিন। আর এই 2 দিনে মামি এসব নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সারাদিন কাঁদতে থাকে। এরপর মিনু নিজেকে শান্ত করে। মারে, আর কাঁদিস না। নিয়তি হয়তো এটাই চেয়েছিল আর আমাদের সাথে তাই হয়েছে। আমরাও তো আর চাইলেই মারা যেতে পারবো না, আমাদেরকেও তো বেঁচে থাকতে হবে। তুই বাড়িতে শুয়ে একটু বিশ্রাম নে, আমি দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। মা, তুমি তো আগে থেকে অনেক অসুস্থ, এখন তো আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছো। তুমি এখন অসুস্থ শরীর নিয়ে কি আর কাজ করবে বলো তো? তাই তুমি বাড়িতে থাকো, আমি বাইরে যাই। টুনি, তুই বাইরে যাবি, কিন্তু তোর মা আগামী 3 মাস বাড়ির বাইরে যেতে পারবে না, কারণ তোর মা এখন বিধবা। তার ছায়া সধবাদের ওপর পড়লে সধবাদের ঘোর অমঙ্গল হবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে রেনু দিদি, আমি বাড়ি থেকে কোথাও যাব না। এই বলে মিনু কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। আর এমন করুণ দৃশ্য দেখে টুনিও কাঁদতে কাঁদতে নদীর পাড়ে চলে যায়। আর কাঁদতে কাঁদতে একা একাই বলতে থাকে, সৃষ্টিকর্তা, তুমি আমাকে এমন করুণ দৃশ্য কেন দেখালে? আমি যে আমার মায়ের চোখের জল একদমই সহ্য করতে পারছি না। টুনি চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু তার এই কান্না কেউই শুনতে পায় না। আর তারপর টুনি নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে পাশের একটা মেহেন্দির গাছের কাছে যায়। আমি আজ থেকে এই গাছের পাতা তুলে সবার হাতে সুন্দর করে ডিজাইন করে দিব, আর এটাই আজ থেকে আমার কর্ম। এরপর টুনি গাছের পাতা তুলে নিয়ে বাড়িতে যায়। আর পাতাগুলো বেটে একে একে সবার হাতে সুন্দর করে ডিজাইন করে দিতে থাকে। বাহ টুনি, তুই তো অনেক সুন্দর করে মেহেন্দি পরাতে পারিস, আমার তো অনেক ভালো লাগছে। এই নে তোর পরিশ্রমের টাকা। আর শোন, কাল আমার ভাইয়ের মেয়ের বিয়ে, তুই কাল আমার ভাইয়ের মেয়ের হাতে মেহেন্দি পরানোর পরিকল্পনা করতে থাক, কেমন? তাহলে তো আজ থেকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তুমি কোনো চিন্তা করো না সুখী দিদি, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, সেই কথাই রইলো। থাক এবার, আমি আসি। এরপর সুখী সেখান থেকে চলে যায়। আর টুনি মেহেন্দি পাতা নেওয়ার জন্য জঙ্গলের মধ্যে যায়। আর যেই না গাছের পাতা নিয়ে চলে আসবে, ঠিক সেই সময় একটা আহত পাখি এসে টুনির সামনে পড়ে যায়। আহারে, এই পাখিটাকে তো মনে হয় কোনো শিকারে আক্রমণ করেছে। একে দেখে তো আমার ভীষণ কষ্ট হচ্ছে। না, একে তো আমাকে সাহায্য করতেই হবে। তুমি কোনো চিন্তা করো না পাখি, আমি এক্ষুনি তোমার আহত জায়গায় জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এখন একটু ভালো লাগছে তোমার? হ্যাঁ, এখন আমার বেশ ভালো লাগছে। আর আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি চাইলে আমাকে তোমার বন্ধু বানাতে পারো।
তুমি সত্যি আমার বন্ধু হবে? আমার তো কোনো বন্ধু নেই। তুমি যদি সত্যি আমার বন্ধু হও তাহলে আমি অনেক খুশি হব। হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যিই তোমার বন্ধু হব। এই যা, তোমার সাথে গল্প করতে করতে তো আমি আমার মায়ের কথাই ভুলে গিয়েছি। আমার ফিরতে দেরি হচ্ছে বলে মা নিশ্চয়ই আমার জন্য বসে চিন্তা করছে। তুমি বরং আজ থাকো, আমি কাল আবার এসে তোমার সাথে দেখা করে যাব, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। এরপর টুনি বাড়িতে ফিরে আসে। মা, তুমি সারাদিন নিজের খেয়াল রেখো, আর ওষুধ কিন্তু ঠিকঠাক মতো খাবে, কেমন? আমি সুখী দিদির ভাইয়ের মেয়ের হাতের মেহেন্দি পরিয়ে আবার চলে আসব। আচ্ছা ঠিক আছে রে মা, যা, তবে রাত করিস না, কেমন? একা একা বাড়িতে বসে থাকতে আমার একদম ভালো লাগে না, আর তোর জন্য ভীষণ চিন্তা হয় আমার। পাগলি মা আমার। আচ্ছা ঠিক আছে, আমি একদম দেরি করব না, যাব, মেহেন্দি পরাবো, টুপ করে চলে আসবো, কেমন? এরপর টুনি তার মাকে বিদায় জানিয়ে নিজের কাজে চলে যায়। আর কাজ শেষ করে টুনি তার বন্ধুর সাথে দেখা করে বাড়িতে ফিরে আসে। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর টুনি প্রতিদিনের মতো নিজের কাজ শেষ করে তার বন্ধুর সাথে দেখা করে বাড়িতে ফিরে আসে। আর টুনির মেহেন্দি পরানোর নামটা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। এদিকে তা শুনে রাজকুমারী বলে, আমার তো আগামীকাল হলুদ সন্ধ্যা, আর আমি চাই টুনি আমার হাতে মেহেন্দি পরিয়ে দিক। দাসী, যাও টুনির কাছে খবরটা দিয়ে এসো। এরপর দাসী রাজকুমারের কথা মতো টুনিকে গিয়ে খবরটা দিয়ে দেয়। আর এত বড় কাজ পেয়ে টুনি তো মহা খুশি। মা, তুমি শুনেছো? স্বয়ং রাজকুমারী আমার হাতে মেহেন্দি পরবেন। আমার যে কি আনন্দটাই না হচ্ছে মা, আমাকে এক্ষুনি মেহেন্দি প্রস্তুত করতে হবে। টুনি তার মায়ের সাথে কথা বলতে থাকে। আর হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে আসে, আর ঝুমঝুম করে বৃষ্টি পড়তে থাকে। মারে, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, তুই এই অসময়ে বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বি রে মা। না মা, আমাকে যে যেতেই হবে, নয়তো রাজকুমারী ভীষণ রেগে যাবেন। তুমি কোনো চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। টুনি তার মায়ের বাধা প্রত্যাখ্যান করে বৃষ্টিতে ভিজে মেহেন্দি পাতা জোগাড় করতে যায়। আর আজ তার বন্ধুর সাথে দেখা না করে বাড়িতে ফিরে আসে। আর অসময়ে বৃষ্টিতে ভেজার কারণে টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এরপর রাত পেরিয়ে ভোর হয়। এত করে বললাম বৃষ্টিতে ভিজিস না, তবুও ভিজলি। এবার কি করবি বল? সময় তো হয়ে এলো, রাজকুমারী তো অপেক্ষা করছে। মা, আমি একটু ঘুমিয়ে নেই, তারপর উঠে যাব। এরপর টুনি সত্যি ঘুমিয়ে পড়ে। আর মিনু বাড়ির অন্য কাজ করতে থাকে। এদিকে ওই পাখিটা টুনিকে দেখতে না পেয়ে টুনির বাড়িতে চলে আসে। আর মিনুকে একা একাই রাজকুমারের কাজের কথা বলতে শোনে। বন্ধু তো অনেক অসুস্থ, আজ তো ওকে আমার সাহায্য করতেই হবে। পাখিটি হঠাৎ টুনির রূপ নেয় আর তারপর রাজপ্রাসাদে যায়। আর রাজকুমারীর হাতে অনেক সুন্দর করে মেহেন্দি পরিয়ে দেয়। আর তা দেখে রাজকুমারী ভীষণ খুশি হয়। এত সুন্দর মেহেন্দি পরানোর জন্য আমি তোমাকে 100 সোনার মোহর উপহার দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ রাজকুমারী। এরপর টুনি রূপী পাখিটি সেখান থেকে চলে আসে। আর তখনই রাজকুমারীর হাত সোনার মতো জ্বলজ্বল করতে থাকে। তা দেখে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। টুনির হাতে নিশ্চয়ই জাদু আছে। এই সবাই চলো, আমরা টুনির কাছে যাই আর সোনার মেহেন্দি হাতে দিয়ে আসি। এরপর সবাই দল বেঁধে টুনির বাড়িতে যায়। আর টুনির কাছে সবার হাতে মেহেন্দি দিয়ে যায়। এসব দেখে টুনি আর মিনু পুরো হতবাক হয়ে যায়। আর তখনই সেখানে টুনির বন্ধু এসে টুনিকে ঘরে নিয়ে যায় আর সব কথা খুলে বলে।
আচ্ছা, কিন্তু তুমি এসব কি করে করলে? কারণ আমি যে কোনো সাধারণ পাখি নই, আমি হলাম ফলপরি। আর আমি পরিরাজ্যে সোনার মেহেন্দি পাতা দিয়ে রাজকুমারীর হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছি, আর তার কারণে সোনার মেহেন্দি হয়েছে। কিন্তু আমি তো পরিরাজ্যের মেহেন্দি আনতে পারবো না, তাহলে আমি এতে সবাইকে কি করে বোঝাবো? তার সমাধানও আমার কাছে আছে। চলো চলো আমার সাথে। এরপর ফলপরি টুনিকে নিয়ে নদীর পাড়ে যায় আর তার জাদু দিয়ে নদীর জলে লাল পেয়ারা বাড়ি প্রকট করে। তুমি এই ঘরে বসে যে মেহেন্দি দিবে সেটাই সোনার মেহেন্দি হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ। এরপর ফলপরি সেখান থেকে চলে যায় আর টুনি তার মাকে নিয়ে নদীর জলে লাল পেয়ারা বাড়িতে থাকতে শুরু করে আর সবার হাতে মেহেন্দি পরাতে থাকে। আর সোনার মেহেন্দির কারণে সবাই টুনিকে অনেক টাকা দিতে থাকে আর তা দিয়ে টুনি আর মিনু অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।